স্বাগত দীপ্ত স্পোর্টস উইকেন্ডে, সঙ্গে আমি অঘর মণ্ডল। বাংলাদেশের ফুটবল ইতিহাসে এক সময় নারায়ণগঞ্জের নামটা একটু সম্ভ্রমের সঙ্গে উচ্চারিত হতো, তার অনেক কারণও ছিল। নারায়ণগঞ্জ থেকে জাতীয় দলের এক ঝাঁক তারকা উঠে এসেছে গত শতাব্দীর প্রায় প্রত্যেকটা দশকেই, এখনও আসছে, কিন্তু বাংলাদেশ ফুটবলের সেই দীনতার সঙ্গে কেন যেন মিলেমিশে একাকার নারায়ণগঞ্জ ফুটবলেরও, যে কারণে সেখানেও এখন ফুটবলে দৈন্যদশা। নারায়ণগঞ্জ থেকে কেন ভালো মানের ফুটবলার উঠে আসছে না এখন, এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য মূলত আমাদের আজকের স্পোর্টস উইকেন্ড। এবং এই উত্তর খুঁজতে আমরা স্টুডিওতে রেখেছি নারায়ণগঞ্জ থেকে দুজন সাবেক ফুটবলার, যারা একসময় জাতীয় দলে খেলেছেন, এখনও কোনো না কোনোভাবে ফুটবলের সঙ্গে জড়িয়ে আছেন। তাদের মুখ থেকেই শুনবো আসলে নারায়ণগঞ্জ ফুটবলের বর্তমান অবস্থাটা কেমন, কিভাবে চলছে। এক সময়ের খুব বিখ্যাত জেলা, ফুটবলের বিখ্যাত জেলা নারায়ণগঞ্জ, এবং সেখানকার ফুটবলার আছেন কথা বলার জন্য সৈয়দ মোহাম্মদ সালাউদ্দিন, জাতীয় দলের সাবেক ফুটবলার, যিনি মোহামেডানে খেলেছেন লম্বা সময়। আছেন বাইজিদ আলম জুবায়ের, যিনি মূলত নিপু নামেই ফুটবল অঙ্গনে পরিচিত। আপনাদের দুজনকেই স্বাগত। আমি একদম আমাদের এই স্পোর্টস উইকেন্ডে বিশেষভাবে আজকে নারায়ণগঞ্জকে ঘিরেই আলোচনাটা করতে চাই। তার মূল কারণটাও যে বাংলাদেশ ফুটবলের সঙ্গে নারায়ণগঞ্জ একসময় খুব অন্যভাবে দেখা হতো নারায়ণগঞ্জ থেকে। তার বড় কারণও বোধ হয়েছিল যে বড় বড় তারকার উঠে আসার গল্পটা নারায়ণগঞ্জ থেকেই, সেটা আশরাফুদ্দিন চুন্নু থেকে মনে মুন্না, সম্রাট হোসেন এমিলি, এবং সবশেষ যদি ওয়ালি ফয়সালের নামও বলি, এরা সবাই নারায়ণগঞ্জের প্রতিনিধিত্ব করেছেন। শুধু এই কয়েকটা নাম নয়, অনেক নাম আছেন জাতীয় দলে। কিন্তু এখনকার অবস্থাটা কি, সেখান থেকে কেন বলার মতন কোনো নাম নেই বাংলাদেশ ফুটবল অঙ্গনে? সালাউদ্দিন, আপনার পর্যবেক্ষণটা কি? ধন্যবাদ। আসলে ঘটনা হচ্ছে যে আপনার যে কথাটা, এটা বাস্তব সত্যি। সেটা হচ্ছে যে আমরা ওই সময়ের ফুটবলের যে সংগঠক ছিল, আজকের যে অবস্থান, আমি মনে করি যে আমাদের সংগঠক এখন নেই বললেই চলে। আর এক সময়ে নারায়ণগঞ্জ থেকে বিশেষ করে আলাউদ্দিন খান, হাজি আবুল কাশেম, মোজাম্মেল হক তালুকদার, এই ধরনের সংগঠক ছিল, যারা সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত তাদের অবতরণ ছিল মাঠে, ময়দানে। দুলু আফেন্দি, এদের মতন এইসব লোক নিঃস্বার্থভাবে খেলোয়াড় তৈরির কারিগর ছিল তারা। আলাউদ্দিন খান সাহেব তো আশরাফুদ্দিন চুন্নু তাকে ওস্তাদ নামেই এখনো বলে, এতটা। তো আপনি বলছেন যে আসলে সংগঠক বলতে কি আসলে যারা ফুটবলার তৈরি করেন, জি, মাঠে ময়দানে যারা, আমাদের আরেকটু পরিশীলিত ভাষায় আমরা যাদের বলি নিবেদিত প্রাণ কোচ, সেই কোচের সংকট না আসলে রিয়েলি সংগঠকের সংকট, যারা এই কোচদেরও দেখভাল করবেন? না, অবশ্যই আমি তো মনে করি যে সংগঠক এটা বিশাল একটা প্রয়োজন, কারণ স্পোর্টসকে আগায় নেওয়ার জন্য সংগঠক খুব প্রয়োজন, যেটা এখনো অভাব হয়ে গেছে। আচ্ছা, অভাব আছে। নিপু, আপনার কি মনে হয়? আপনি তো নারায়ণগঞ্জ ডিএফের সঙ্গে জড়িত, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একেবারে ভেতরের খবর জানেন, কারণ সেখানেই আপনি কাজ করছেন। আপনার কেন আজকে আমরা সামগ্রিকভাবে বাংলাদেশকে যেভাবে দেখি, নারায়ণগঞ্জকে একটু ভিন্নভাবে কেন দেখতে পাচ্ছি না? ধন্যবাদ অগরদা, আমাকে আজকে এই দীপ্ত টেলিভিশনে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আসলে সালাউদ্দিনের সাথে প্রায় একমত, এবং আমি কিছুটা একটু ডিফার করছি অন্যভাবে। সেটা হচ্ছে যে এখন যেই আমাদের যেই অর্গানাইজার আছে আর কি, তাদের মধ্যে সেই আগ্রহটা খুব কমতি, এক। দুই নম্বর হচ্ছে, এক সময় আমাদের এই নারায়ণগঞ্জে যখন লিগগুলো হতো, আজকে 7 বছর যাবত লিগ হয় না। এই লিগের মধ্যে অনেকগুলো অফিসিয়াল টিম ছিল, যেমন ডকিয়ার্ড ছিল, আদমদের ছিল, লক্ষ্মীনারায়ণ ছিল, তারপর বন্দর ছিল বোধহয়, না এটা ছিল আপনার জল পরিবহন ছিল, অনেকগুলা। তো এই যখন এইগুলা ছিল, ক্লাবগুলা ছিল, ক্লাবে কিন্তু সবাই আমরা দুইজনেই ডকিয়ার্ডে খেলতাম। তো দেখা গেল যে ডকিয়ার্ডে খেলতে আমাদেরকে স্যালারি মান্থলি দিত, শুধু খেলার জন্য দিত। তো এটা কিন্তু একটা ইন্সপিরেশন ছিল, যার জন্য সবাই কিন্তু খেলার দিকে বেশি ঝুঁকত। আবার দেখা গেল যে লিবারেশনের পিরিয়ড পর, স্বাধীনতার পরবর্তী সময় দেখা গেল যে 60-70 দশকে চুন্নুবাইয়ের মতো খেলোয়াড় ছিল, 70 থেকে 80 দশকে এমিলির মতো খেলোয়াড় ছিল, 80 থেকে 90 মধ্যে দেখা গেলো মুন্নার মধ্যে খেলোয়াড় ছিল, এবং পরবর্তী সময় দেখা গেলো আমাদের অনেক তারকা যারা ছিল, তো এদেরকে যখন এরা যখন খেলতো, তখন প্রত্যেকটা মহল্লায়, আমাদের এখনও প্রত্যেকটা মহল্লা ভিত্তিক খেলাগুলো হয়, কিন্তু লিগ যেহেতু হয় না, লিগের দায়িত্ব হচ্ছে, আমি ডিএফের সেক্রেটারি ছিলাম, সালাউদ্দিন ডিএফের সহসভাপতি ছিল, ভাইস প্রেসিডেন্ট ছিল। তখন আমরা চেষ্টা করেছিলাম লিগগুলো হয়, এবং লিগ মাত্র শুরুও করেছিলাম,
কিন্তু যাই হোক, তার পরবর্তী সময় আমাদের নতুন কমিটি আসছে। এখন নতুন কমিটি আমরা ভেবেছিলাম যে সুন্দর একটা কমিটি আসছে, এই আমাদের ফুটবলটাকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু তারাও কিন্তু তারপরে পারছে না। আপনারা কেন পারলেন না? আপনারা শুরু করলেন, সরে আসতে হলো কেন? এটা একটা লম্বা কাহিনী, বলতে গেলে অনেক সময় লাগবে। এটা সংক্ষেপে বলেন। সংক্ষেপে লম্বা হলে হচ্ছে আমাদের একটা ভালো একটা স্পন্সর ছিল, এবং ইপিলিয়ান গ্রুপের যে আপনি জানেন রিয়াজউদ্দিন আল মামুন, আমাদের নারায়ণগঞ্জের সন্তান, এবং তার কাছে আমরা গিয়েছি। প্রায় 30-40 লাখ টাকা দিলেন আপনাদের। তো উনি আমাদেরকে বলেছিল যে প্রথম বছর করবেন 30 লক্ষ টাকা দিয়ে, পরবর্তী সময় না, আমি যত টাকা লাগে আমি দিব, 3 বছরের জন্য কন্ট্রাক্ট হয়েছিল। কিন্তু ঘটনা হচ্ছে, যেহেতু উনি ওনার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল তারেক জিয়া, তো আমাদের যে এমপি মহোদয় আছেন, উনি চাচ্ছিলেন যাতে বিএনপি কেউ না করে এখানে স্ট্রেট। সেখানেও একটা রাজনীতির গন্ধ খুঁজে পাচ্ছেন? হ্যাঁ, সেখানে হয়তো এই সমস্ত মানে বেড়া জালে হয়তো মামুন আমরা ইনভাইট করেছিলাম তাকে চিফ গেস্ট করব, কিন্তু একদল যাচ্ছিল যে এমপি মহোদয়কে ইনভাইট করবে। তো এই সব টানা পড়ে উনি যাচ্ছেন না, যে মামুন সাহেব চাচ্ছেন না যে এই ভেজালের মধ্যে পড়ে আর কি। আপনারও কি মনে হয় তাহলে যে রাজনীতি একটা বড় কারণ? বিশাল, এটা আমি তো না থাকা বিষয় না, অবশ্যই এটা রাজনৈতিক এই থাকার কারণে আমাদের এই নারায়ণগঞ্জের যে স্পোর্টসটার যে এখন যে অবস্থা, আমি মনে করি যে এটা রাজনৈতিক হস্তক্ষেপের কারণে আমাদের স্পোর্টসটা আজকে এই অবস্থা দাঁড়িয়েছে। কিন্তু 7 বছর লিগ হয় না, 7 বছর লিগ হচ্ছে না। হ্যাঁ, সেটার কি কারণ? আচ্ছা, এটা কারণ হচ্ছে যে আমরা চাচ্ছিলাম যে আপনি জানেন কি না, সেটা হচ্ছে যে আমরা এই প্রথম বাংলাদেশে যে নারায়ণগঞ্জ একটা ফার্স্ট ডিভিশন টিমকে আমরা 1 লক্ষ টাকা করে অনুদান দিয়েছি, সেকেন্ড ডিভিশন টিমকে আমরা 50,000 টাকা অনুদান দিয়েছি, যেটা সারা বাংলাদেশে আছে কিনা আমার জানা নেই ডিস্ট্রিক্টে। তো আমরা ওই লেভেল দিতে পেরেছি কিনা দিতে আমরা সংশয়, বাট আমরা দিতে চেষ্টা করছি খেলাকে এগিয়ে নেওয়ার জন্য। বাট কথা হচ্ছে এখানে যে জিনিসটা রাজনৈতিক একটা প্রভাব, পাশাপাশি আমাদের এই অঞ্চলের যে ক্লাবগুলো আছে তারাও অনীহা প্রকাশ করতেছে, এই কারণে তাদের ফাইন্যান্সের সমস্যা, যেহেতু তাদের আচ্ছা, নারায়ণগঞ্জে যদি অর্থের সমস্যা হয় ক্লাব চালাতে, সেটা খুব যুক্তিসঙ্গত মনে হয় যে নারায়ণগঞ্জে এত শিল্প প্রতিষ্ঠান, শিল্প মালিকরা আছেন, আবার আপনারাই বললেন যে অনেক শিল্পপতি এগিয়ে এসেছিলেন, তারপরে ক্লাবে টাকা থাকে না কেন? না, অ্যাকচুয়ালি দাদা, এটা অনেক শিল্পপতি এগিয়ে আসেনি, মানে আপনারা নিয়ে এসেছিলেন? আমরা নিয়ে এসেছি, বাট কথা হচ্ছে যে আমরা বিশেষ করে যে ক্লাবগুলো আছে যে স্পন্সরের জন্য যে যাওয়া দরকার, যে কথাটা আমি আগে বলছিলাম, এখানে সংগঠকের খুবই অভাব, যে অভাবটার কারণে ক্লাবগুলো দাঁড়াতে পারতেছে না, এবং ক্লাবগুলো চালানোর জন্য অবশ্যই একটা সংগঠক দরকার, টাকা পয়সার তো অবশ্যই দরকার আছে, যেখানে সংগঠক না হবে কিন্তু সেখানে তো সম্ভব না। নিশ্চয়ই মনে আছে আপনাদের দুজনের, আমি যদি ভুল না করি, আবাহনী ক্লাবের ফুটবল চেয়ারম্যান হিসেবে নারায়ণগঞ্জে রণবীর চৌধুরীর মতন লোক এসেছে, নারায়ণগঞ্জ থেকে এসে ঢাকা আবাহনীর ফুটবল কমিটি চালিয়ে গেছেন, সাফল্য এনে দিয়েছে। তো সেই জায়গায় এখন ক্লাব চলে না সংগঠকদের অভাবে। না, ঘটনা হচ্ছে যে সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। এখন যদি আপনার সাংগঠনিক দক্ষতা না থাকে, এখন যে যারা নাকি স্পন্সর আছে তারা কিন্তু ওই যে দানবীর, ওনাকে আমরা কিন্তু রণবীর বলি না, ওনাকে দানবীর বলতাম এক সময় আমরা আমাদের রোটারি ক্লাবের ফুটবল প্রেমী। এরকম দানবীর কিন্তু নারায়ণগঞ্জে অনেকেই আছে, কিন্তু আমাদের যে অর্গানাইজাররা আছে তারা কিন্তু তাদের কাছে যেতে হবে। এখন এটা হচ্ছে যে আমি আরেকটু ডিস্টার্বই মনে হতে পারে যেই যেতে হবে, তারা বরং ফুটবল সংগঠকের কাছে বা অর্থের জন্য না যাওয়ার থেকে রাজনীতিবিদদের কাছে গেলে অন্য সুযোগ পাওয়া যায়, সেই কারণে সেদিকে ছোটেন। এইটা সংগঠকের দিকে না ছুটে বরং নেতাদের দিকে যাই, সেটা বেটার না? তাও করতে পারে, কিন্তু সেটা তো ওই সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। আপনি যেটা বুঝছেন সাংগঠনিক দক্ষতাটা থাকতে হবে, সেই দক্ষতা যদি না থাকে তাহলে সেই জায়গায় যেতে পারবে না। সেটাই কথা, যেটা সালাউদ্দিন কিছুক্ষণ আগে বলেছে, যে আসলে সাংগঠনিক দক্ষতা তাদের ভিতরে নেই। সালাউদ্দিন, আপনার কি মনে হয়, সারা বাংলাদেশে একটা আওয়াজ সবসময় শুনি, যে কোনো খেলা নিয়ে কথা বললে বলা হয় যে মাঠের খুব সমস্যা, অবকাঠামো নেই, পরিকাঠামো নেই, অনেক নেই, এর ভিতর মাঠ একটা বড় সমস্যা। নারায়ণগঞ্জেও কি সেটা? না, নারায়ণগঞ্জ এটা আসলে প্রতিটা জেলায় এই সমস্যাটা আছে। বিশেষ করে আমি মনে করি সেটা হচ্ছে যে আমাদের ডিএফএ এবং জেলা ক্রীড়া সংস্থা যে জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে যে ডিএফএ একটা আলাদা একটা অর্গানাইজেশন, আর জেলা ক্রীড়া সংস্থা এটা ডিসির মাধ্যমে এটা হয়ে থাকে, সব খেলার অভিভাবক। কিন্তু আমাদের এই জিনিসটা আমার মনে হচ্ছে এটা ডিভিশন করার পরে আমাদের সমস্যাটা আরো প্রকট হয়ে দাঁড়াইছে। তো এইটা আমার মনে হয় যে আসলে জানি না এটা ফিফার বা এটা অন্য ইয়া থেকে আসছে কিনা, কিন্তু আমি মনে হয় যে ডিএফএটা আসলে মানে ঢাল নেই, তরল নেই, নিধিরাম সর্দারের মতন, যার মাঠ নেই, কোনো কিছু নেই, তিনি ডিএফএর অনেক কিছু, মাঠ আনতে হলে ডিসির কাছেই যেতে হয়।
তো সেক্ষেত্রে যেহেতু আমি মনে করি যে মনে করেন আজকে বিসিবি আজকে তার এই অবস্থানটা এই জায়গায় কেন, তার নিজস্ব সব ওয়ে আছে, তারা ইচ্ছা করলে ওইখান থেকে সব কিছু করতে পারে, কিন্তু আমাদের ডিএফের তো করার কোনো আমাদের ক্ষমতাই নেই। আমাদের একটা মাঠ যদি খেলা চালু করতে হয় তাহলে আমাদের যেতে হবে ডিসির কাছে, ডিসির পারমিশন না হলে আমি মাঠ পাবো না, মাঠ না পেলে আমি খেলা চালাতে পারবো না। নটনি নারায়ণগঞ্জ সারা বাংলাদেশে এই অবস্থা। আচ্ছা, এই মাঠের জন্য কি আপনারা কখনো আমলাতান্ত্রিক জটিলতার মুখোমুখি হয়েছেন, যে ডিসির কাছে গেছেন উনি বলছে আজ না কাল পরশু, এরকম কিছু হয়? এটা নারায়ণগঞ্জের প্রেক্ষাপটটা ডিফারেন্ট। নারায়ণগঞ্জ আমি বলবো নারায়ণগঞ্জ আমরা এই জিনিসটা আমরা মুখোমুখি হই নেই, কারণ যেহেতু নারায়ণগঞ্জ আমাদের দুইটা মাঠ আছে, একটা হলো জিমখানার মাঠ আর একটা হচ্ছে আমাদের স্টেডিয়াম। সো আমরা আমাদের এটার জন্য আমাদের অপেক্ষা করতে হয়নি। তারপরেও কিন্তু আপনারা খেলা চালাতে আমরা খেলা চালাইনি এটা ঠিক না, আমরা হয়তো ফার্স্ট ডিভিশন প্রথম বিভাগ লিগে আমরা চালাতে পারিনি, বাট আমরা থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন, তারপর আপনার ওই আন্ডার-12, আন্ডার-16 এটা আমরা চালিয়েছি। তারপরে খেলোয়াড় উঠছে না কেন? আসলে আমি বারবার ওই একটা কথাই আমাকে আসতে হবে, তাহলে কি ভালো কোচ নেই আপনাদের? ভালো কোচও আছে, ভালো কোচ আসলে এখন যে জেনারেশন আসছে, আলাউদ্দিন খানের যে মন মানসিকতা, তারপর মোজাম্মেল হক তালুকদারের যে মন মানসিকতা, হাজী কাশিমের যে মন মানসিকতা নেওয়া ছিল, এখনকার যারা এই জায়গায় আসছে তাদের মন মানসিকতা আমার মনে হচ্ছে একটু ডিফারেন্সটাই। আচ্ছা, আপনার মনে হয় যে একটু আলাদা, ভিন্ন। আপনি তো কোচদের প্রশিক্ষক, সেই চাকরিও করেন বাফুফেতে, আপনার কি মনে হয় যে কোচিংয়ের ধরনটাও চেঞ্জ? আগে যারা নারায়ণগঞ্জে কোচিং করিয়েছেন বা তারা আসলে ফুটবল গড়ার কারিগর ছিলেন, এখন একটু উন্নতভাবে দেখলে বা শব্দচয়নটা যদি হয়, এখন তারা কোচ ম্যানেজার যেভাবেই বলেন, তারা অনেকটা বেশি পেশাদারি মনোভাব দেখাচ্ছেন। না, অ্যাকচুয়ালি তা না। আমাদের কিন্তু প্রায় নারায়ণগঞ্জে প্রায় 16টা ট্রেনিং সেন্টার আছে, এবং ট্রেনিং সেন্টারের মধ্যে আমাদের যারা কোচ আছে, কোচরা আমরা সবাই মানে একটা পরিবারের মতো আর কি, আমরা আলোচনা করে সিদ্ধান্তগুলো নেই। তবে আমি দেখতে পাচ্ছি, আমি কিন্তু এখন নারায়ণগঞ্জে, আগে ছিলাম ঢাকায় 10 বছর ছিলাম, এখন নারায়ণগঞ্জ চলে গেছি। তো আমি মাঠে প্রায়ই যাই, স্পেশালি শুক্রবার দিন যাই, বিভিন্ন সময় যাই। তো আমাদের সময় যে আগ্রহটা ছিল প্লেয়ারদের মধ্যে, এখন কিন্তু সেই আগ্রহটা নাই প্লেয়ারদের মধ্যে। এখন যেহেতু একটা খেলোয়াড় হতে হবে, আমি নিজে নিপু খেলোয়াড় হয়েছে, সালাউদ্দিন হয়েছে, চুন্নু, আমি দেখেছি এমিলিকে, আমি দেখেছি মুন্নাকে, যে মুন্না কিন্তু গড গিফটেড প্লেয়ার না, সে কিন্তু নিজেকে তৈরি করেছে। এখন প্লেয়ারদের মধ্যে সেই জিনিসটার খুব অভাব। এখন আমাদের ফ্যাসিলিটিসগুলো অনেক আছে, স্পেশালি সব ধরনের ফ্যাসিলিটি আছে, কিন্তু খেলোয়াড়দের আগ্রহ খুব কম। এই অনাগ্রহী হয়ে ওঠার পেছনে কি মনে হয় যে ক্রিকেট একটা বড় কারণ, যে মানুষ ক্রিকেটে গেলে কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা থেকে শুরু, এইটা হতে পারে। তাছাড়া ওদের আগ্রহ কারণটা আমি মানে হয়তো কষ্ট বেশি করতে চায় না, খুব অল্প কষ্ট করে বেশি টাকা আর্ন করতে চায়, এমন হতে পারে। কিন্তু যারা নাকি আমাদের প্রফেশনাল প্লেয়ার আছে, তাদেরও আমি দেখছি এখন তারা প্রফেশনালের জন্য, যেমন এই যে আমাদের যে 23 খেলে আসলো আমাদের প্রায় ডজন খানেক গোলের, হ্যাঁ 13 গোল নিয়ে আসছে আর কি, এদের ফিটনেসে আমাদের কোচ বলেছে ফিটনেসের অভাব। আমার কথা হচ্ছে আমি প্রফেশনাল প্লেয়ার, আমার দায়িত্ব হচ্ছে সারাটা বছর আমাকে একটা ফিটনেস নিজেকেই ধরতে হবে। কিন্তু যেহেতু প্রফেশনাল প্লেয়ার, তোমার তো নিজের দায়িত্ব হচ্ছে, আমি একবার হয়তো অফ সিজনে বা প্রি সিজনে হব, সারা সিজনটাই খেলবো, কেন বারবার করে তোমাদেরকে করতে? এই যে জিনিসটা, এটা কিন্তু খেলোয়াড়দের মধ্যে আমি খুব বেশিভাবে অভাব দেখি আর কি। ধরেন হ্যাঁ, এটা একটা অভাব। সালাউদ্দিন, নিপু যেটা বললেন, সেখানে আর একটা সঙ্গ বেরিয়ে এসেছে, যে নারায়ণগঞ্জের প্রত্যেকটা দশকের যদি চিন্তা করি আমরা, সেখানে এক একজন রোল মডেল ছিল শহরের মানুষের সামনে, সেই রোল মডেলের অভাব আছে, এরকম একটা আভাস মিলছে। কিন্তু আপনার মতটা কি, সেটা আমি একটু আপনার কাছ থেকে শুনবো, কিন্তু আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে। বিরতির পর ফিরে এসে আপনার কাছ থেকে শুনবো যে আপনার চোখে অভাবগুলো কোথায়। দর্শক, স্পোর্টস উইকেন্ডের নিচে একটা বিরতি, খুব তাড়াতাড়ি ফিরছে এবং ফিরে এসে আপনাদেরকে সঙ্গেই পাবো, সেই আশা করছি। বিরতির পর আবারও ফিরে এলাম স্পোর্টস উইকেন্ডে। আমরা কথা বলছি নারায়ণগঞ্জ থেকে কেন সেই মানের ফুটবলার উঠে আসছে না। এখন সমগ্র বাংলাদেশের যে চেহারা, তার থেকে আলাদা কিছু নয় কেন নারায়ণগঞ্জ। বিরতিতে যাওয়ার আগে জুবায়ের নিপু বলছিলেন যে নারায়ণগঞ্জে আপনারা যখন খেলেছেন, আপনাদের সামনে রোল মডেল ছিল, তারও আগে বড় বড় তারকা ছিলেন, যে অন্যরা যাদের দেখে অনুপ্রাণিত হতেন, যাদের দেখে ফুটবল মাঠে ছুটে আসতেন। অনেকগুলো নামও বললেন, হয়তো আমিও নাম বললে মিসও হতে পারে। আমি আবারও বলছি, 70 দশকের গোড়ায় যদি নারায়ণগঞ্জ আশরাফুদ্দিন চুন্নুকে দিতে পারে, পরবর্তীতে 80 দশকে এসে তারা পেয়ে যায় সম্রাট হোসেন এমিলির মতন ফুটবলার, তারপরে 80, 90, 2 দশক মিলিয়ে তো মনে হয় মুন্না শুধু নারায়ণগঞ্জ, কারণ বাংলাদেশের একটা আইকন।
এখন সেইটা নেই, এটা একটা কারণ কিনা অন্য তরুণ খেলোয়াড়দের ফুটবল মাঠে ফিরে আনার জন্য বা মনোনিবেশ করানোর জন্য? আসলে আমরা যখন নিপু যে কথাটা বলছে তার সাথে আমি একমত। পাশাপাশি এটুকু বলবো যে আমরা যে সময় খেলাধুলা করেছি আমাদের চিন্তা চেতনা ছিল ডিফারেন্স টাইপ। সেটা হচ্ছে ডিফারেন্সটা এই জায়গায়, তখন মিডিয়াটা এত হাই লেভেল ছিল না। আমরা টিভিতে সাধারণত আজকের বার্সেলোনা বলেন, আজকের রিয়াল মাদ্রিদ বলেন, ওদের যে খেলা দেখে দর্শকরা যে জিনিস দেখতে পারে, কিন্তু আমাদের আজকে যে বাংলাদেশের যে খেলার অবস্থা, টিভি বলেন বা মাঠে দর্শকরা যে খেলা দেখতে পায়, দেখে যে এই খেলাটার সাথে এই খেলাটার ডে নাইট ডিফারেন্স। আসলে কি মানে মানুষের চোখ নষ্ট হয়ে গেছে, মানুষের চোখ নষ্ট হয় না, মানুষ এটা দেখে এটা বুঝতে পারে যে খুলে গেছে, নষ্ট মানে বাংলাদেশ ফুটবল সম্পর্কে তাদের চোখটা খুলে গেছে। আর ওই সময় অ্যাকচুয়ালি আপনারা আমরা যারাই খেলাধুলার সাথে সম্পৃক্ত ছিলাম, আমাদের ফুটবল একটা ভালোবাসা ছিল, নিবিড় একটা সম্পর্ক ছিল। আমি আমার এলাকায় যখন হাঁটতাম বলতো যে সারাদিন যাচ্ছে। এই যে আমি যখন এখনো স্টিল নাও, আমি আপনাকে আরেকটু মনে করি যে তখন কিন্তু মিডিয়ার এরকম হাইপও ছিল না। আজকে একজন ফুটবলার বা ক্রিকেটার ম্যাচ খেলার পরে তার সামনে 20টা টেলিভিশন ক্যামেরা বুম যে তাকে জিজ্ঞেস করছে, একজন মুন্নার কাছে কটা বুম ধরেছে, একটা দুটো, কোনো একদিন টেলিভিশনে তার ইন্টারভিউ গেছে কিনা সেই প্রশ্ন আছে। কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়, যে তারপরেও মুন্না যদি কোয়ালিটি না থাকলে সর্বভারত দাপিয়ে বেড়ায় ফুটবল খেলা যেত না। বাংলাদেশ থেকে যে ইন্ডিয়ায় অত কাড়ি কাড়ি টাকা নিয়ে ফুটবল খেলার যোগ্যতা ছিল নিশ্চয়ই, অবশ্যই এখন পারছেন না সেই জায়গাটায়। আমি আবারও বলছি, সেটা কি যে আপনি বলছেন যে মিডিয়ার কারণে এখন বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ বা ম্যান সিটি, ম্যান ইউর খেলা দেখার কারণে মানুষ মাঠে দেখছে না, কিন্তু খেলোয়াড়রা কি সেটা বোঝেন না যে আমাদের মান বাড়াতে হবে? না, অ্যাকচুয়ালি আমার থিঙ্কিং সেটা হচ্ছে যে এখন আমার মনে হচ্ছে যে খেলোয়াড়রা আসলে এগুলো বুঝতে চায় না, বুঝতে পারেনি বলেই আজকে এই মুন্নার মতন খেলোয়াড়, চুন্নুর মতন খেলোয়াড় তৈরি হচ্ছে না। তাদের মন মানসিকতা এরকম হতো যে আমাকে মুন্না হতে হবে, আমাকে এমিলি হতে হবে, আমাকে চুন্নু হতে হবে, তাহলে তাদের চিন্তাধারা ছিল তাদের মাঠে থাকতে হতে। আমরা শুধু এই প্র্যাকটিস করার জন্য আসি, প্র্যাকটিস করি, খেলা শেষ, দেন আমাদের এটা নিয়ে ভাবি না, জগৎ ভুলে যাচ্ছে। নিপু, অনেক কথার ভিতর থেকে একটা কথা বেরিয়ে আসে। আপনারা একবার বললেন যে না, সংগঠকের অভাব, আর একটু বড় পরিসরে বলতে হচ্ছে যে না, সঙ্গে ভালো কোচের অভাব। অন্যভাবে একই সঙ্গে বেরিয়ে এসেছে রাজনীতির একটা গন্ধ থেকে যায়, যেটা ফুটবলটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কঠিন। আর একটা প্রসঙ্গ বেরোলো যে খেলোয়াড়দের চোখটাও খোলেনি, কিন্তু দর্শকের চোখ খুলে গেছে যে আরও ভালো খেলা যখন রাত জেগে দেখবো, কেন মাঠে যাব। অনেক কারণ থাকতেই পারে, কিন্তু আমি বারবার বলি যে আপনি বলছেন যে অনেকগুলো ক্লাব আছে, মাঠ আছে, একাডেমি কি আছে যেখান থেকে ফুটবলার তৈরি হবে। সময়ের সাথে চিন্তা করলে তো একাডেমিটা খুব জরুরি দরকার। অ্যাকচুয়ালি যদি আমি বলতে যাই আর কি, আমি যদি ফুটবল ফেডারেশনের সাথে জড়িত, ফুটবল ফেডারেশনের দায়িত্ব না। আমি ফুটবল ফেডারেশন বলছি, আমি নারায়ণগঞ্জের কথা বলছি। হ্যাঁ, সেটাই। আমাদের আসলে অ্যাকচুয়ালি একাডেমি নেই। আমাদের যে 16টা ট্রেনিং সেন্টার আছে, ট্রেনিং সেন্টারগুলো একাডেমি, কিন্তু এটা একাডেমি শব্দটা একটা ব্যাপক শব্দ। এটাতে লেখাপড়ার সাথে থাকা খাওয়া অনেক জড়িত। সুতরাং আমাদের যে ক্লাবগুলোই চলছে না আর কি, আমাদের খুব স্পন্সরের অভাব, সেখানে একাডেমি করা খুব দুঃসাধ্য। তো আমরা এটা ট্রেনিং সেন্টার বলি, ট্রেনিং সেন্টারের মাধ্যমে হচ্ছে আর কি। কিন্তু মূলত জিনিসটা হচ্ছে যে আগ্রহ। 1 নম্বর হচ্ছে আমাদের আগ্রহ, 2 নম্বর হচ্ছে আমাদের লিগগুলো, মানে কম্পিটিশনগুলো রেগুলার করতে হবে। একটা ফুটবল ডেভেলপমেন্টের জন্য অনেকগুলো কাজ করে, সেটা একটা নাম্বার হচ্ছে প্লেয়ারদের আগ্রহ, 2 নম্বর হচ্ছে আপনার লিগ বা কম্পিটিশন যে লেভেলে হোক, আমাদের 3rd ডিভিশনে হোক, পাইনের হোক, বা আমাদের যে খেলাগুলো হয়, ইয়ত লিগগুলো হয়, সেগুলো রেগুলার করা, সেখানে কম্পিটিশনে আসা। যেহেতু আমি কেন ট্রেনিং করাবো, আমাদের বাচ্চাগুলো যদি আমাদের বিভিন্ন ছেলেরা, কোচেসরা ট্রেনিং করাচ্ছে, সেই ট্রেনিংগুলো কেন করাবো? তাদেরকে একটা জায়গায় নিতে হবে, প্ল্যাটফর্ম দিতে হবে, যেখানে তারা কম্পিটিশন করবে। কম্পিটিশন করলে পরে কিন্তু তারা কিন্তু উন্নতি হবে। সেই কম্পিটিশনগুলো নাই, যেহেতু 7-8 বছর ধরে নারায়ণগঞ্জে লিগ হচ্ছে না। আমাদের চেষ্টা ছিল, আমরা পারি না আর কি, যে আমাদের অপারগতা স্বীকার করছি। কিন্তু এখন যারা আসছে, আমি আশা করব তারা খুব শীঘ্রই এটা শুরু করবে, এবং আমরা আশা করব যে হোপ ফর দ্য বেস্ট, এবং তারা ভালো করবে, এবং আমরা ডেফিনেটলি ভালো খেলোয়াড় উপহার দিতে পারবো। আচ্ছা, উপহার দিতে পারবেন। অনেকগুলো সমস্যার কথা বেরিয়ে আসছে, সমাধানও একটু একটু করে ইঙ্গিত থাকে আপনাদের কথায়, কিন্তু আমার কাছে একটু নতুন কিছু সম্পর্কের আদান প্রদানের ব্যাপার থেকে যায়। যে একসময় নারায়ণগঞ্জ থেকে এসে ভোরবেলায় আশাবুদ্দিন, চুন্নু, মুন্নারা প্র্যাকটিস করে
খেলে আবার হয়তো ফিরে গেছেন বা ক্লাবে থেকে গেছেন। নারায়ণগঞ্জ টু ঢাকা ফ্লাইওভারের সৌজন্যে দূরত্ব তো কমে গেল। ফুটবলারদের এখন অনেকে এক মৌসুম খেললে 2-4টা গাড়ি কেনা সহজ ব্যাপার, গাড়িও তাদের আছে। এই ঢাকার সাথে সম্পর্ক যেমন কাছাকাছি হলো, নারায়ণগঞ্জ শহরের ব্যাপ্তি বেড়ে গেল। নারায়ণগঞ্জ পৌরসভা থেকে এখন একটা সিটি কর্পোরেশন, বাংলাদেশের অন্যতম সিটি কর্পোরেশন। তাদের উদ্যোগটা কি? এত উন্নয়ন যদি এই সব জায়গায় হয়, তাহলে সেই উন্নয়নের ছোঁয়াটা ফুটবলে কেন নেই? ঠিকই বলেছেন আপনি। আমাদের কিন্তু মাননীয় মেয়র কিন্তু এখন ডক্টর সেলিনাথ আইবি, উনি দীর্ঘ সময় ধরে মেয়রের দায়িত্বে আছেন। তো উনি কিন্তু হাত দিয়েছেন এই জন্য আমাকে একদিন ডেকে বললো যে আমাদের মাঠের সংস্কার করা দরকার, কারণ আপনি একটা প্ল্যান দেন বা আমাকে হেল্প করেন। তো আমি হেল্পে গিয়েছি এবং অলরেডি আমাদের যেই মাঠটা আছে এখন, যেটা আলাউদ্দিন খান স্টেডিয়াম, সেটাকে কিন্তু উনি সুন্দর করে দিয়েছেন এবং সেখানে ঘাস টাস এভরিথিং আমি এনএসির হেল্প নিয়ে এগুলো করেছি। এখন ধরেছে হচ্ছে ওপারে কিছু মাঠ আছে আমাদের, সেই মাঠগুলো দিয়েছে বন্দরের দিকে। সোনাকান্দার মাঠটা ধরেছে, ওখানে আপনার একটা ক্লাব আছে, সেটা হচ্ছে সিরাজদৌল্লার মাঠটা উনি করে দিচ্ছেন। তারপরে চলে যাবেন সোনাকান্দা, একটা স্টেডিয়াম সেখানেও করবেন। তো উনি কিন্তু আস্তে আস্তে আগাচ্ছেন এবং ইন্টারেস্টেড হচ্ছেন। আমার মনে হয় কারণ একজন নারী হিসেবে উনি এগিয়ে আসছেন, কিন্তু পুরুষরা এগিয়ে আসছে না তার দিকে হাত বাড়িয়ে দেওয়ার জন্য, বরং তারা বোধহয় কি বেশি ব্যস্ত রাজনীতি নিয়ে। এখন স্বাভাবিক, উনি রাজনীতিও করেন, মানে রাজনীতি উনি আর কথা বলছেন, উনি তো এগিয়ে আসছেন, উনি আর কত করে দিবে? আপনি আপনার ভাষায় উনি মাঠ করে দিচ্ছেন, স্টেডিয়াম করে দিলেন, আর কি দিবেন? এখন আমাদের কিন্তু উনি কিন্তু কিছু কিছু একাডেমিকে, আমি যতদূর জানি, আমার একটা নিজস্ব একাডেমি আছে, মদনগঞ্জ ফুটবল একাডেমি, আমি ওটাই সব কিছু করি, প্রেসিডেন্ট আমি। তো সেখানে কিন্তু উনি একটা মান্থলি একটা টাকা দিচ্ছেন আমাদের যে মেয়র মহোদয়, এবং গত 3 বছর যাবত আমাদের টাকাটা দিচ্ছেন। হয়তো এই বছর হয়তো আরো বাড়াবেন। 3 বছর টাকা দিলেন, 3 বছরে আপনি কি দিলেন? হ্যাঁ, এখন আমি দিলাম হচ্ছে, আমি 3 বছর যাবত যে একাডেমিটা করেছি, সবচেয়ে মানে সুখের বিষয়, আনন্দের বিষয় হচ্ছে আমার একাডেমিতে একটা ছেলে চান্স পেয়েছে, যে ছেলেরা রাশিয়াতে গিয়েছে। এই 200 ছেলের মধ্যে আমরা যখন ট্রায়াল নিয়েছি ঢাকাতে, সেই 200 ছেলের মধ্যে একটা ছেলে রাব্বি, যে ছেলের চান্স পেয়েছে, হি ইজ ফ্রম মাই একাডেমি। সুতরাং এই অ্যাচিভমেন্ট আমি বলতে পারি যে 3 বছর আমার একটা অ্যাচিভমেন্ট হয়েছে। এবং আপনি কি এখন আসলে একটু স্বপ্ন দেখতে পাচ্ছেন যে কেউ না কেউ বেরিয়ে আসবে? ডেফিনেটলি। দেখেন, গত বছর আমাদের এই ডিএফএ, ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশন, একটা কিশোর ফুটবল লিগ করেছিল, টুর্নামেন্ট করেছিল প্রায় 16টা দলকে নিয়ে, এবং আমার দলের 14 টিমটা এবার নারায়ণগঞ্জের চ্যাম্পিয়ন হয়েছে। সুতরাং আমার 3 বছরের যে আমি যে কষ্টটা করেছি, আমার ফ্রেন্ডে যারা আছে, স্বপন আছে, মন্টু আছে, যারা অন্যান্য সবাই আছে, তারা কিন্তু খোকন আছে, তো তারা কিন্তু যেইটা এই শ্রমটা দিয়েছে, আমি শ্রম দিয়েছি, শ্রমের কিন্তু 3 বছর পর আমরা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছি, প্লাস একটা ছেলে রাশিতে গেছে। এটা আমি বলবো যে আমাদের জন্য অ্যাচিভমেন্ট। তো আমার মনে হয় যারা একাডেমি আছে, ট্রেনিং সেন্টারগুলো আছে, যদি ডেভোশন হয়, যদি কনসেন্ট্রেশন দেয়, এখানে নিশ্চয়ই ডেফিনেটলি প্লেয়ার বের হবে, আমি আশা করছি বের হবে। সালাউদ্দিন, আমরা তো আগামী দিনের কথা বললাম, একটু অতীতেও যেতে হয়। নারায়ণগঞ্জে একসময় ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, সে সময় হয়তো শেরেবাংলা কাপ নামেই মানুষ সবাই চিনতেন, সেই কাপটাই তো হয় না। আপনার কি মনে হয় যে ওরকম কিছু হলে আরও অন্তত নারায়ণগঞ্জ জেলার হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ বেশি পেত? আসলে আমি আসার সময়, আমি আর নেপো, তখন আপনি ছিলেন না, আমরা গাড়িতে আসার সময় এই কথাটা বলতেছিলাম। সেটা হচ্ছে যে আসলে একটা সময় এই সোহরাওয়ার্দী কাপ আর শেরেবাংলা কাপ, এটা হওয়া মানে কি, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট জেনে যেত যে আমাদের খেলাধুলা হচ্ছে, এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্ট সেটা সাজানো গোছানো হয়তো এই শুধু একমাত্র এই দুটো টুর্নামেন্টের জন্য। এবং ডিস্ট্রিক্টের, বিশেষ করে জেলা ক্রীড়া সংস্থা যারা কর্মকর্তা ছিল, তারাও উদ্গ্রীব ছিল, ডিসি সাহেব থেকে শুরু করে প্রত্যেকটা লোকের ছিল। কিন্তু এটা বন্ধ যাওয়ার পরেই ফুটবলের আরও দশ নেমেছে। এই কারণে সেটা হচ্ছে যে আরেকটা জিনিস হচ্ছে, আমি মনে করি সেটা হচ্ছে যে একটা লিগ করে, সেটা হচ্ছে যে আমি নারায়ণগঞ্জের ছেলে, আমি নারায়ণগঞ্জের টপ লেভেলের ফুটবলার, বাট আমি নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট খেলতে পারতেছি না। তো দর্শক যদি নারায়ণগঞ্জের 20টা ছেলে, যদি নারায়ণগঞ্জের ভালো যে 20টা ছেলে খেলবে, তারা যদি নারায়ণগঞ্জ খেলতে না পারে, দর্শক কীভাবে ওই খেলা দেখতে আসবে? আপনি বলতে চাচ্ছেন যে অন প্লেয়ার অন লিগ, এই রকম অপেশাদারি কাঠামোতে পেশাদারি মনোভাব দেখানোটা ঠিক হবে না। নিপু, আপনার কি মনে হয়? যদি আপনার হাত পা প্রায় বাঁধা, আমি জানি, কারণ বাপু পেতে চাকরি করেন না, তারপর আমার বলতে হয়, ধরেন যে আমাদের যে আগের যে কম্পিটিশনগুলো ছিল, ধরেন ডানন নেশন কাপ, আন্ডার-12, 14 বিমান কাপ, 16 জিএফএ, জাপান ফুটবল অ্যাসোসিয়েশন আন্ডার জিএফএ কাপ, তারপর সোহরাওয়ার্দী কাপ, শেরেবাংলা কাপ, এটা যদি আমাদের থ্রু দ্য ইয়ার যদি এগুলো করতে পারি, ডেফিনেটলি কম্পিটিশন ছাড়া হবে না। তো এই কম্পিটিশনগুলো করলে কিন্তু আমার স্পেশালি যেমন আগামী শনিবার দিন একটা কমিশনের গোলকিপার ফাইনাল খেলা
সেটা কমিশন, সেখানে আমাদের নারায়ণগঞ্জে হোস্ট, ওখানে হচ্ছে ফাইনাল খেলাটা পরশুদিন। তো আমাদের যদি খেলা হয়, আমরা ফাইনালে গিয়েছি নারায়ণগঞ্জ, সুতরাং খেলা হলে পর আমাদের চেষ্টা থাকে, আমরা সবসময় চেষ্টা করি যে এটা ফাইনালে যেতে বা চ্যাম্পিয়ন হওয়ার জন্য। যতবার খেলা হয়েছে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে আমি কিন্তু 3 বছর ছিলাম, এটার কোচ ছিলাম, 2 বছর চ্যাম্পিয়ন হয়েছে, 1 বছর রানার্স হয়েছে। সুতরাং খেলাধুলা না হলে পরে তো আমরা তো চ্যাম্পিয়ন ফাইট দিতে পারি না। সুতরাং আরও বেশি টুর্নামেন্ট হওয়া উচিত, কিন্তু আমরা আরও বেশি কথা শুনবো, কিন্তু আবার সেই বিরতিতেই যেতে হচ্ছে। দর্শক, স্পোর্টস উইকেন্ডে নিচ্ছে আরও একটা বিরতি, খুব তাড়াতাড়ি ফিরছি, ফিরে এসে আপনাদেরকে সঙ্গেই পাবো সেই আশা করছি। বিরতির পর আবারও স্বাগত স্পোর্টস উইকেন্ডে, এবং সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা কথা বলছি নারায়ণগঞ্জ থেকে কেন ভালো মানের ফুটবলার উঠে আসছে না। আমরা অনেক আশার কথাও শুনছি, একই সঙ্গে শুনছি সমস্যার কথা, কিন্তু আসলে সমাধানটা কোথায়? বিরতিতে যাওয়ার আগে নিপু বলছেন যে আসলে টুর্নামেন্ট দরকার, আপনি নিজেও একমত টুর্নামেন্ট দরকার, বিশেষ করে শেরবাংলা কাপ, সোহরাওয়ার্দী কাপ না হওয়াটাও একটা বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপটে ফুটবল পিছিয়ে পড়ার কারণ। কিন্তু এজ গ্রুপের টুর্নামেন্টগুলো হতে বাধা কোথায় মনে হচ্ছে? যে অনেকগুলো টুর্নামেন্ট আগে হতো, সেই বয়সভিত্তিক টুর্নামেন্টগুলো হচ্ছে না, নারায়ণগঞ্জে হচ্ছে না। আসলে আমি যদি পিছনের দিকে তাকাই, তাহলে সেটা আপনি আমার থেকে ভালো জানেন। সেটা হচ্ছে যে একটা সময় মনে করেন যে স্কুল টুর্নামেন্টগুলো ছিল, কলেজ টুর্নামেন্টগুলো ছিল, আন্তঃ স্কুল। কারণ এই যে তাহলে এই স্কুল খেলা হয় নাই, তারপর আন্তঃ কলেজগুলো খেলা হচ্ছে না। প্লেয়ার যে বেরিয়ে আসবে এবং প্লেয়ার যে এই মানে চলে আসবে, সেটার উদ্দেশ্য হচ্ছে যে একটা খেলোয়াড় যদি স্কুলে ভালো খেলতো, তাকে বিনা পয়সায় স্কুলে পড়ার সুযোগ ছিল। কলেজেও ঠিক সেম জিনিস আপনার কলেজেও সেটা ছিল। কিন্তু এই জিনিসগুলো না হওয়ার পিছনের কারণ হচ্ছে কলেজে খেলাধুলা নাই, স্কুলে খেলাধুলা নাই। তাহলে খেলোয়াড় কোত্থেকে বেরিয়ে আসবে? আচ্ছা, কোত্থেকে বেরিয়ে আসবে? স্কুল কলেজে খেলাধুলা নেই, এটা যেমন সত্য। আবার পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের একটা টুর্নামেন্ট করে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু গোল্ড কাপ, সেখানে অনেক স্কুল সংখ্যায় ছাত্রছাত্রী সবাই খেলছেন, এটা ভালো। কিন্তু আসলে পরের স্টেপটা কি আমরা জানি না। আপনি তো কোচিং কেরিয়ারটাও লম্বা হলো, 9 করে অনেক লম্বাই হলো। আপনার কি মনে হয় যে আসলে আন্তঃ কলেজটাও হওয়া উচিত, অন্তত এই আন্তঃ স্কুল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে? অ্যাকচুয়ালি আমাদের কিন্তু এটা কিন্তু আসলে বঙ্গবন্ধু যে ফুটবলটা হয়, এটা প্রাইমারি লেভেলে, এটা কিন্তু বিশাল, প্রায় 10 লক্ষ বালক এবং 10 লক্ষ বালিকা এখানে খেলে। ওটার সাথে আমরাও ইনভলভ হয়েছি গত 2 বছর যাবৎ, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, সেটা আমি কাজ করছি ওখানে। এখন ঘটনা হচ্ছে যে আমাদের যে ওদের থেকে স্কাউটিং করে যদি আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা না করি, বা গভর্নমেন্ট যদি না করে, গভর্নমেন্ট যে দায় সারা শুধু টুর্নামেন্টে করলো, এবং আমরা ওদেরকে একটা সাবমিট করেছে প্রোগ্রাম এই গণশিক্ষা মন্ত্রণালয়কে, যে আপনারা এগুলো করেন, আপনারা করলে পরে যদি এটা একটা হাইপ উঠেছে এবং সুন্দর হয় টুর্নামেন্টটা, সেখান থেকে বাছাই করা খেলোয়াড়দের নিয়ে যদি আমরা ট্রেনিং না করি, তাহলে ভবিষ্যতে খেলোয়াড় পাবো না। তারা এগ্রি হয়েছে, আমাদের একটা MOU করবো আমরা, তো করার পরে ওদের হবে আর কি। এটা গেল একটা। আর সালাউদ্দিন যে কথাটা বলেছে, স্কুলে আসলেও আমরা আগে ইন্টার ক্লাস খেলতাম, ক্লাস খেলে কিন্তু হতো, সেইটা যদি না হয় অ্যাকচুয়ালি, এটা তো একেবারে হওয়া উচিত। সেইখান থেকে কিন্তু মানে একটা বীজ বপন করা আর কি। আমরা যখন খেলেছি, আমরা কিন্তু স্কুল থেকে আসছি, আমাদের সাথে স্কুলে কম্পিটিশন হতো, সেই আসলে তখন ছিল আমরা এটা নেশার মতো খেলতাম আর কি। তো সুতরাং স্কুলের কম্পিটিশন, কলেজে আমরা ইন্টার কলেজ সারা বাংলাদেশের চ্যাম্পিয়ন হয়েছে, আমি আরও, সেখানে মুন্নাও ছিল আমাদের। তখন আমাদের কর্মকর্তা শামীম ওসমান নিজেও ছিল, আমরা ব্লেজার পেয়েছি, এটা খুব আমরা স্কুল চ্যাম্পিয়ন হয়েছি। উনি সম্ভবত তোলারাম কলেজের ভিপি ছিল তখন, আমাদের ছবি সবই আছে এখন। আমরা খেলতাম, আমরা একটা বাঞ্চ অফ প্লেয়াররা খেলতাম, তোলারাম কলেজে পড়তাম সেখানে। তো এই যে খেলাগুলা যদি না হয়, স্কুল ফুটবল না হয়, ইন্টার কলেজ না হয়, এখন একটা কলেজে একটা ফুটবল খেলা হচ্ছে, যেটা আপনি জানেন নিশ্চয়ই, এটা প্রাইভেট ইউনিভার্সিটি, বেসরকারি একটা উদ্যোগ, বা আপনাদের পুরানো কিছু খেলোয়াড়ের উদ্যোগে হচ্ছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়েই মূলত হচ্ছে। এটা কম্পালসারি হতে হবে, কম্পালসারি করতে হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, স্কুল হচ্ছে, প্রাইমারি স্কুল হোক আর যেখানে হোক, যেখানে 10 লক্ষ প্রায় 20 লক্ষ ফুটবলারই বলবো, ফুটবলার অংশ নিচ্ছেন, কিন্তু তারা পরের স্টেপে, সেটা হাই স্কুল এবং আন্তঃ কলেজ যদি না হয়, তাহলে এইটা লাভ কি?
আমার প্রশ্নটা এখানে, এটা লাভটা কি? এটা 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 শুধু যেভাবেই হোক, যদি আপনার ফুটবল ডেভেলপমেন্ট করতে হয় তাহলে অবশ্যই স্কুল এবং কলেজটা শুরু করতেই আচ্ছা, হবে। আপনার জানা মতে তোলারাম কলেজে কি ফুটবল খেলাধুলা হয়? না, একেবারে হয় না এখন, কারণ আগে যেটা হতো সেটা হচ্ছে আমাদের ইন্টার ক্লাসগুলো খেলা হতো আমাদের সময়, তখন কিন্তু ফুটবলের একটা জোয়ার ছিল। আপনি নিজেও তো জানেন ভালো করেই যে ফুটবলের জোয়ার ছিল 90 পর্যন্ত। তো আমাদের 70 দশক থেকে 80 থেকে 90 দশক পর্যন্ত কিন্তু আমাদের খুব জোয়ার ছিল, এবং সেই খেলাগুলো কিন্তু সব জায়গায় হতো, এবং যারা নাকি স্পন্সর ছিল তারাও এগিয়ে আসতো, আমাদের কলেজে খেলা হতো। তো সেই কলেজে আবার দেখা গেল যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, আগে যেমন ঢাকা ইউনিভার্সিটিতে একটা কোটা ছিল, ভর্তি কোটা ছিল। সুতরাং আমাদের অনেক যারা অনেক প্লেয়ার আছে যারা ইউনিভার্সিটি বাদুড়ায় থেকে আরম্ভ করে সবাই কিন্তু এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম আর কি। তো এখন ঘটনা হচ্ছে যে এই যে কোটাগুলো বন্ধ হলো, প্লাস হচ্ছে কি এখন এগুলো যদি না হয়, এই খেলাগুলো না হলে পর্যন্ত তারা কিন্তু কোটা চালু করতে পারছে না। সুতরাং এই খেলাগুলো করলেই, এই কোটা নিয়েও আমি কথা বলবো আপনার সঙ্গে। সালাউদ্দিন ইউনিভার্সিটিতে কোটা ছিল, খেলোয়াড় নেই বা যে কারণে হোক সেটা বন্ধ, কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়, যে স্কুলের সংখ্যাও বেড়ে গেছে বাংলাদেশে, কলেজের সংখ্যা বেড়েছে, অনেকগুলো কলেজ আধুনিকায়ন হয়ে আরও উন্নত শিক্ষার জন্য সেটা বিশ্ববিদ্যালয় কলেজের সংখ্যা অনেক বেশি। এখন নারায়ণগঞ্জে স্কুল কলেজ সংখ্যা বেড়েছে, খেলোয়াড় বাড়েনি বা খেলাধুলার সংখ্যা কমে যায়। এটার অন্য কোনো কারণ আছে কি? সেটা সামাজিক বা অর্থনৈতিক বা রাজনৈতিক অন্য কোনো কারণ আছে কিনা যে স্কুল কলেজে খেলাধুলা হচ্ছে না? না, সেটা তো একটা আছে। একটা তো হচ্ছে যে এখনকার যে প্রেক্ষাপটটা হচ্ছে সামাজিক একটা অবক্ষয় আছে। পাশাপাশি প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা ইউনিয়ন, যে আগে আমরা স্কুল করে আসি, আমরা চলে যেতাম খেলার মাঠে, সেটা বাড়ির পাশের মাঠ হোক বা ছোট একটা জমি থাকুক, সেখানে মানুষ খেলাধুলা চলে আসতো। এখন তো সেই অবস্থানটা নেই। এই কারণে নেই, মাঠের সংখ্যা একেবারে সীমিত হয়ে গেছে, পাড়ায় মহল্লায় মাঠ বললেই নেই। এর পাশাপাশি খেলাটা মানুষ এখন এভাবে দেখে না, বিশেষ করে ফুটবলটা মানুষ এখন অন্য চোখে দেখে। কারণ দেখে ফুটবল, আপনার টিভি খুললেই দেখে আপনার ক্রিকেট, এবং ক্রিকেটে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা। কিন্তু টিভি খুললে তো রাতে ফুটবলও দেখা যায়, সকালেও দেখা যায়, বাট আমাদের সেটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট হচ্ছে, আমি বাংলাদেশ নিয়ে কথা বলছি, বাংলাদেশের প্রেক্ষাপট হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের যে অবস্থান ফুটবলের চেয়ে অনেক এগিয়ে আছে এখন, এটা তো বলার অপেক্ষা রাখে না। সো এক সময় তো উল্টাটাও ছিল। হ্যাঁ, উল্টাটা ছিল। বাংলাদেশ থেকে কোনো ক্রিকেটার ওয়েস্ট বেঙ্গলে কোনো ক্লাবে খেলতে যায়নি। আপনি সালাউদ্দিন কলকাতা মোহামেডানে খেলছেন, সারা জীবন গর্ব করার মতন ব্যাপার, বাংলাদেশ থেকে গিয়ে খেলে আসছে। রাইট। তো সেই জায়গাটা বদল হলো। এটা কি মনে হয় যে শুধু ফুটবল কর্মকর্তাদের চিন্তা শক্তির অভাব ছিল, এবং ক্রিকেটের ঠিক উল্টো, তারা এক সময় খুব দূরে দেখেছেন যে এইটা করলেই হবে, আমরা করতে পারিনি ফুটবলে যারা ছিলেন? তা তো অবশ্যই আমাদের ফুটবল কর্মকর্তাদের ব্যর্থতা, আমি মনে করবো তো অবশ্যই আমাদের ফুটবল কর্মকর্তাদের ব্যর্থতা আছে। যারা আজকে সেটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন বলেন আর ডিস্ট্রিক্ট লেভেলে যারা আছেন, সবারই ব্যর্থতা আছে। কারণ এটার প্রতি যে চর্চা, সেই চর্চাটা আমাদের মধ্যে নাই। আচ্ছা, চর্চা নেই, চর্চা আছে অন্য একটা জায়গায়, সেটা হচ্ছে রাজনীতি এবং অর্থনীতির চর্চা ঢুকে গেছে ক্রীড়াঙ্গনে। অর্থের দাপটে তো অনেকে কাউন্সিলর হচ্ছেন, বিভিন্ন জায়গায় ঢুকে যাচ্ছেন, বিভিন্ন সংস্থায় আসছে, একই সঙ্গে রাজনীতির সূত্র ধরে ঢুকে যাচ্ছেন। আমি নিশ্চিত যে নারায়ণগঞ্জ তার থেকে নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন ব্যতিক্রম কিছু না। তারপরও এটা মনে হয় যে স্কুল, আমরা বারবার বলছি স্কুলে খেলাধুলা হচ্ছে না, এখন অনেক স্কুল কলেজ এমনকি ইউনিভার্সিটি, গোটা কয়েক রুম হলে ইউনিভার্সিটি হয়ে যাচ্ছে। নারায়ণগঞ্জে অনেক ক্যাম্পাস আছে, ইউনিভার্সিটি মানে যে বিশালত্বের জায়গা নেই, মাঠই নেই, তাহলে খেলাটা হবে কোথায়? আসলে কথাটা হচ্ছে কিছুক্ষণ আগে সালাউদ্দিন বলেছে যে বাচ্চাদের খেলাধুলার ব্যাপারটা, আমি যদি তাকাই এখন যে কোনো স্কুলের যে বাচ্চারা যায়, আমাদের এখন যে আমাদের একটা অভিভাবকদের একটা দায়িত্ব আছে, অভিভাবকের সেই দায়িত্বটা পালন করে না। কীভাবে পালন করে না আমি বলি, আমার ছেলে মেয়েদের দিয়ে উদাহরণ দিচ্ছি। আমি যে ছেলে মেয়েকে আমি স্কুলে ভর্তি করালাম, এখন তাকে স্কুলে ফার্স্ট হইতেই হবে, ভালো রেজাল্ট করতে হবে, প্রথম থেকে স্বপ্ন দেখতে হবে ডাক্তার ইঞ্জিনিয়ার একটা কিছু হবে। এখন ডাক্তার ইঞ্জিনিয়ার আরও কিছু হওয়া যায় সেটা কিন্তু ভাবে না, সবাই চায় যে একটা কম্পিটিশনে যাওয়ার জন্য। সেখানে হয় কি, আবার যখন স্কুলটা আমরা যখন এসে খেলা, আমরা তো আগে ব্যাগ ছিল না, কাঁধে বই নিয়ে যেতাম, বইগুলো রেখেই মাঠে যেতাম, মাঠও ছিল কাছাকাছি, মাঠের কিন্তু অভাব, বিশাল একটা অভাব। নারায়ণগঞ্জে অনেকগুলো মাঠ ছিল, এখন নাই। তো সেই ক্ষেত্রে দেখা যায় বাপ মার যেই প্রেশার থাকে পড়াশোনার জন্য, তখন করে কোচিংয়ে চলে যায়।
দেখো 4টার দিকে স্কুল থেকে আসছে, 5টা থেকে কোচিং, সন্ধ্যা পর্যন্ত কোচিং করে, তারা কিন্তু খেলার সময় পায় না। 2 নম্বর হচ্ছে এখন খেলাধুলা চলে গেছে ফিজিক্যালের চেয়ে হাতে চলে গেছে, ট্যাবে চলে গেছে, মোবাইলে চলে গেছে। সারাক্ষণ আপনি যে কোনো জায়গায় যাবেন, যে কোনো বাসায় যাবেন, যে দেখবেন যে ট্যাব নিয়ে বসে আছে সব বাচ্চারা, তারা কিন্তু ওখানে গেম খেলছে ফুটবল। আমি আমার আত্মীয় স্বজনের বাসায় যাই, দেখি বিরাট গেমস খেলতেছে, 2 ভাই মিলে গেম, বা বাবা আর ছেলে গেম খেলছে, কি ফুটবলে খেলছে, রিয়াল মাদ্রিদ বার্সেলোনা খেলা হচ্ছে, সেটা হচ্ছে কি ভিজুয়াল খেলা। এখন যে ফিজিক্যাল যেটা আছে, এটা আমাদের দায়িত্ব হচ্ছে, যারা গার্জিয়ান আছে তাদের অবশ্যই দায়িত্ব, শুধু আমি খেলোয়াড় উদ্দেশ্যে বানাবো না, তাই খেলাধুলার শরীর ভালো থাকে, একটা বাজে কাজ থেকে তাকে বিরত রাখে। সেই হিসাবে আপনার এই প্রোগ্রামের মাধ্যমে আমি আমাদের গার্জিয়ান যারা আছেন তাদেরকে জানাতে চাই, তারা আপনারা ছেলে মেয়েদেরকে মাঠে পাঠান, মাঠে দেন। আর মাঠের ব্যাপারটা হচ্ছে কি, নারায়ণগঞ্জ অনেক মাঠে দেন, যেমন আপনি বলছেন খুব ভালো কথা, আমরাও চাই মাঠে যাক, কিন্তু সামাজিকভাবে কি মাঠে যাওয়ার মতন সামাজিক নিরাপত্তা গার্জিয়ানরা বা অভিভাবকরা অনুভব করেন যে হ্যাঁ মাঠে গেলে আমার ছেলে স্বাভাবিকভাবে যেতে পারবে, ফিরতে পারবে, বা সেই স্বাভাবিক পরিস্থিতিটা কি আসলে আছে নারায়ণগঞ্জে? এইটাও কিন্তু একটা চিন্তার বিষয়। কিন্তু আমি কিন্তু এখন প্রায় দেখি যে আমাদের যে ফুটবলের যে ক্রিকেটে যারা আছে, ক্রিকেট কিন্তু গার্জেনরা অনেক নিয়ে যায়, দেখি মাঠে গার্জেনরা বসে থাকে। আমি ঢাকায় দেখেছি, নারায়ণগঞ্জে দেখেছি, তাকে দিয়ে বসে থাকে। এখন যদি সেই ধরনের গার্জেনদের ক্রিকেটে দিতে পারে, ফুটবলের না হয় কেন? আর তাছাড়া আমাদের যে পরিবেশ এখন হয়েছে, বা আমাদের যে সামাজিক অবক্ষয়ের দিকে যাচ্ছে, অনেকে গার্জেনরা যেতেই দেয় না। যেমন আমরা কিন্তু আমাদেরকে, আমার বাপ মারা কিন্তু স্কুলে একবার দিয়ে আসছে যে এই তোমার স্কুল রেগুলার, যে আমরা রেগুলার চলে যেতাম, আমার মনে হয় কিন্তু এখন কিন্তু আমরা দেখি যে আমাদের গার্জেনরা যে নিয়ে রিক্সায় করে বা যেখানে করে যায়, সারাক্ষণ বসে থাকে এবং শেষ করে নিয়ে আসে, কারণ তাদের ভিতরে একটা আতঙ্ক কাজ করে। এই আতঙ্কটা যতদিন পর্যন্ত না যাবে, আপনার কোনো দিকে ডেভেলপ হবে না, স্পেশালি তো খেলাধুলা তো হবেই না। এটাও একটা কারণ। নারায়ণগঞ্জে ধরুন আপনি নিজে একজন অভিভাবক, আসলে আতঙ্কগ্রস্ত কোনো ব্যাপারে সামাজিকভাবে? না, সামাজিক এটা তো আসলে সত্যি কথা বলতে গেলে আমি নারায়ণগঞ্জে ওইভাবে দেখি নাই যে আতঙ্কের ব্যাপারটা। তো কম বেশ এটা আছে, একেবারে যদি উড়িয়ে দিয়ে যে না আতঙ্ক নাই, তো এটা ভুল বলা হবে, আছে, তবে এটা সীমিত, খুব কম। আচ্ছা, গার্জেন যদি ইচ্ছা করে, মনে করে যে আমার ছেলেরা, যেটা নিপু যেটা বললো, যেটা গার্জেনের একটা দায়িত্ব আছে, যে ছেলেরা সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য, মন মানসিকতা বিকশিত করার জন্য মাঠে নেওয়া দরকার, মাঠে যাওয়া দরকার। আজকে আমাদের অভিভাবকরা কিন্তু সেটা, আমি আমার পক্ষে তো বলবো, আমাদের অভিভাবকরা, আমি হচ্ছে চাচ্ছি, আমার ওয়াইফ হতে সেটা চাচ্ছে না যে সারাদিন ওই বই নিয়ে, কোচিং নিয়ে থাকার তাদের অভ্যস্ত। আচ্ছা, এটা একটা। আপনি একটা কথা দুজনেই বললেন যে মাঠ সমস্যা, আবার বলছেন যে মাঠ মোটামুটি যা আছে সেটাও খেলার উপযোগী। তো সেই জায়গাটায় যদি আমরা একটু ফোকাস করি, সালাউদ্দিন একটা কথা বলে গেছেন আমাদের আলোচনার মধ্য দিয়ে, যে বাফুফে যখন এই পেশাদার লিগের চালু করলো, তখন থেকে বললো যে 1 প্লেয়ার 1 লিগ, বা পেশাদার লিগ হওয়ার আগেই এই নিয়মটা চালু করে ফেললো। এটা যদি হয়, এর কুফল নিয়ে আজকে বাংলাদেশ ফুটবল, যেখানে সেই কুফল থেকে নারায়ণগঞ্জ বিচ্ছিন্ন হতে পারেনি বা আলাদা কিছু হয়নি, আপনারা দুজন কি বলবেন সেটা শুনবো ওই বিরতির পর। বিরতি থেকে ফিরে এসে, দর্শকের স্পোর্টস উইকেন্ডে নিচ্ছে আরও একটা বিরতি, খুব তাড়াতাড়ি ফিরছি। ফিরে এসে আমরা শুনবো যে আসলে নারায়ণগঞ্জের ফুটবলাররা নারায়ণগঞ্জে খেলতে পারেন না, এটাও নারায়ণগঞ্জ থেকে ভালো মানের ফুটবল উঠে না আসার একটা কারণ কিনা। বিরতির পর আবারও স্পোর্টস উইকেন্ডে স্বাগত এবং সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম নারায়ণগঞ্জ থেকে কেন ভালো মানের ফুটবলার উঠে আসছে না এই মুহূর্তে, অথচ অতীতে একসময় নারায়ণগঞ্জের ফুটবলাররাই দাপিয়ে বেরিয়েছেন জাতীয় দল থেকে শুরু করে বাংলাদেশের প্রায় সব জেলাতেই। সালাউদ্দিন, একটা কথা দুজন বললেন যে অনেক সমস্যা আছে, আবার দুজনেই বলছেন যে না, মাঠঘাট যাওয়া আছে সেটার সদ্ব্যবহার করলে কিছু ভালো প্লেয়ার উঠে আসতে পারে। আবার আপনাদের কেন, যার সঙ্গে আমরা কথা বলবো, এখন বাংলাদেশের প্রায় সবাই মনে করে যে বাংলাদেশের 1 নম্বর জনপ্রিয় খেলা ক্রিকেট, ক্রিকেটে অনেক আইকন চোখের সামনে আছে, এখন আর বিদেশি তারকা খুঁজতে হয় না। একজন ইয়াংকে যখন জিজ্ঞেস করবেন কার মতো ক্রিকেটার হতে চান বা হতে চাও, হয়তো বাংলাদেশে দুটো একটা নাম তারা বলে ফেলে, সাকিব আল হাসান থেকে শুরু করে, এরকম নাম বাংলাদেশ ফুটবলে নেই। এটা একটা কারণ নিশ্চয়ই। আর একটা কারণ কি মনে হয় না, নারায়ণগঞ্জের মতন জায়গায় যখন আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে, টেস্ট ম্যাচ হচ্ছে, অস্ট্রেলিয়া আসছে বা ইংল্যান্ড আসছে, অন্য অন্য বড় দল খেলছে, বিশ্বকাপের ম্যাচ হচ্ছে,
সেটার প্রভাবও নারায়ণগঞ্জের ফুটবলে যে পড়ে, যে কোনো নারায়ণগঞ্জে আন্তর্জাতিক কেন বড় কোনো টুর্নামেন্টই হচ্ছে না, অথচ ধরুন বাংলাদেশ ফুটবল ফেডারেশন যখন বঙ্গবন্ধু কাপ আয়োজন করে বা যে কোনো একটা টুর্নামেন্ট, তার কেন একটা ম্যাচ দুটো ম্যাচ নারায়ণগঞ্জে হয় না, বা আপনারা নিতে পারেননি কেন? অ্যাকচুয়ালি আমাদের যে এখানে স্টেডিয়ামটা আছে নারায়ণগঞ্জ, এটা মানসম্মত না। এটা অ্যাকচুয়ালি প্রপার ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার মতন মাঠ তৈরি হয়নি আচ্ছা, শুরু থেকে। এবং এটা নিয়ে আমাদের যে উদ্যোতন দুর্গাপ্রস্তে কম আছে। রাইট, দুর্গাপ্রস্ত অনেক কম আছে। তারপর গ্যালারির অবস্থা আপনার সবকিছু মিলে ইন্টারন্যাশনাল ম্যাচ হওয়ার মতন এই মাঠ না। তাহলে এতদিনে সেটা সরকারের নজরে আসে না অ্যাকচুয়ালি কেন? বা সরকারকে আপনার উদ্যোগে বারবার হবে না কেন? উদ্যোগ নেওয়ার পরও, কারণ যেহেতু আমাদের যারা প্রশাসক, যারা আমাদের এই প্রশাসনে যারা সম্পৃক্ত ছিল, তারা আমার মনে হয় তারা অনেক চেষ্টা করার পরও এটার ফল, কারণ ঢাকার সাথে নারায়ণগঞ্জ কাছাকাছি, এত কিছু হওয়ার পরও আমরা এটা পাইনি। এটা আমাদের ব্যর্থতা, আমি মনে করি আমাদের সকলের ব্যর্থতা। কারণ যদি ব্যর্থতা নাই থাকে, ঢাকার পাশে নারায়ণগঞ্জ, সেখানে স্টেডিয়াম হবে না, আর এত নামি দামি খেলোয়াড় নারায়ণগঞ্জ তৈরি হয়েছে, সেখানে একটা স্টেডিয়াম হবে না, এটা দুঃখ ছাড়া কিছু বলার কিছু থাকে না। দুঃখ ছাড়া কিছু বলার নেই, করার নেই। নিপু, আপনার কি মনে হয় যে দুঃখ প্রকাশ করাই যথেষ্ট, নাকি কোনো উদ্যোগ নেওয়া উচিত? আদৌ কেউ উদ্যোগ নিয়েছেন? আপনি তো এনএসসি যান বা অন্য জায়গায় আপনার যাতায়াতটা সহজ। দেখুন, আমাদের হয় কি, আমরা যে আপনার যে চিন্তাধারা, আমার যে চিন্তাধারা, আমাদের চিন্তাধারার সাথে হয়তো যারা নীতি নির্ধারক তাদের চিন্তাধারাটা কীরকম আমি জানি না। তবে এই যে কথা সালাউদ্দিন বললো যে আমাদের খুব কাছে নারায়ণগঞ্জটা হচ্ছে ঢাকার খুব কাছে, 20 মিনিটের রাস্তা, 20 মিনিটের রাস্তা। এবং আমি যেহেতু এই ফেডারেশনের জড়িত, আমি পরশুদিন খুলনা থেকে আসছি, তার আগে গিয়েছিলাম গোপালগঞ্জে, বিভিন্ন জায়গায় দিতে হয়। যেমন গোপালগঞ্জ এত সুন্দর মাঠ করেছে, স্টেডিয়াম করেছে এখানে, তো এরকম প্রত্যেকটা জেলাতে কিন্তু ভালো ভালো স্টেডিয়াম আছে। আর আমরা যেখান থেকে সুতিরাগার, আমাদের যেখান থেকে প্লেয়ার প্রডিউস করি, তো আমাদের দায়িত্বটা ছিল আমাদের যারা রাজনীতিবিদ আছে, আমাদের যারা ভালো ভালো লোক আছে, এখানে অনেক ইন্ডিয়া সেরে আসছে, এবং যারা নাকি আমাদের নারায়ণগঞ্জ চালানো, তাদের দায়িত্ব ছিল এগুলো করা। মানে আমরা যেই স্টেজে আছি, আমাদের দ্বারা সম্ভব না। আপনার দায়িত্ব অন্যদের কাঁধে ভর্তি দিয়ে সরে যাচ্ছেন। আপনারা কি কখনো ফুটবলাররা প্রস্তাব রেখেছেন যাদের কাছে, যে আমাদের মাঠটা আন্তর্জাতিক, যারা রাজনীতি করে তারা নাও জানতে পারে মাঠের দৈর্ঘ্যপ্রস্থ কী হবে, একটা আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে হলে কী কী সুযোগ সুবিধা লাগে? এনএসসি আছে, তারা হয়তো তাদের একটা ভালো টেন্ডার হলে চলবে সেই চিন্তা করে, কিন্তু আপনারা কি কখনো প্রস্তাব আকারে দিয়েছেন যে এরকম একটা মাঠ আমাদের দরকার? আপনি নিজেই বলছেন মেয়র মহোদয় তিনি অনেক বেশি উদার খেলাধুলার প্রতি। যারা রাজনীতি করেন, আমার জানার মতে আপনাদের শামীম ওসমান সাহেব নিজেও একসময় ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্ট্রির উনি সংসদীয় কমিটির দায়িত্বে ছিলেন, তো ওনাদের তো জানা উচিত ছিল যে এখানে এই নেই। না, আমরা কিন্তু আমাদের যারা খেলোয়াড়রা আছে, আমরা কিন্তু সোচ্চার যে মাঠ হোক, সবাই জানে এটা, এবং সবাই আমরা প্রপোজালও দিয়েছি। এবং শামীম ওসমান, মাননীয় শামীম ওসমান নিজেও ছিলেন ওই কমিটিতে। ওনারা কেন করতে পারেন না, বা তার পরবর্তী সময় দেখা গেলে আমাদের এসএম আকরাম আসছে, এখন যারা আছেন এমপি আছেন, তারা কিন্তু সব ধরনের হেল্পগুলো করে, আমাদের মাদ্রাসা, মসজিদ, স্কুলগুলোতে সব কিছু করছে। কিন্তু খেলাধুলার ক্ষেত্রে কেন তারা করছে না, এটা আমি ঠিক বলতে পারছি না। এবং স্পেশালি স্টেডিয়াম, এখন একটা ক্রিকেট স্টেডিয়াম করছে আমাদের যারা জেলা ক্রীড়া সংস্থা আছে তাদের উদ্যোগে, এবং জাতীয় ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড থেকে দিচ্ছে। এখন আমি শুনেছি ওখানে একটা কমপ্লেক্স হবে, এবং মাঠটা খুব দ্রুতই হবে, যার জন্য আমাদের মাঠটা এখন ওই যে গ্যালারিগুলো ভেঙে ফেলবে, নতুন একটা প্রোগ্রাম করেছে। আমার যতটুকু জানা আছে, আমি যতটুকু শুনেছি যে এনএসসি খুব দ্রুতই করছে আর কি। তো আমরা আশা করবো যে 2-1 বছরের মধ্যে আমরা ভালো একটা মাঠ পাবো। আপনিও কি আশাবাদী যে 2-1 বছর ভিতর আন্তর্জাতিক মানের মাঠ পাবেন? হ্যাঁ, আমি আশাবাদী এই কারণে, যেহেতু মাননীয় সংসদ শামীম ওসমান সাহেব সে এটা বলে দিয়েছে যে এইটা মাঠ আমি চাই, 1 বছরের মধ্যে আমি এই মাঠ চাই। এটা হল শামীম ওসমানের বক্তব্য। চাইলেই কি পাওয়া যাবে? এটা তার সে বলছে, এবং আমি আশাবাদী আসলে সে যদি ইচ্ছা করে, সে যদি মনে করে যে নারায়ণগঞ্জ আমি একটা স্টেডিয়াম করব, তাহলে এটা সম্ভব। এটা ঠিক, ওনার পক্ষে সম্ভব, কারণ তাহলে আমরা এটাও মনে করতে হবে যে এতদিন কেউ চাননি আপনারা, বা তিনিও চাননি নারায়ণগঞ্জে মাঠ হয়নি। হতে পারে, কিন্তু উনি চাইলেই হবে, ওনারা চাইলেই হবে। কারণ ওরা এখন ওনাদের পরিবারটাই, ওনার 3টা ভাই এমপিসি, একজন হয়তো নাই এখন, কিন্তু শামীম ওসমান এবং নাসিম ওসমান দুইজনেই, উনি দাদার নামেই তো একটা ক্রিকেট স্টেডিয়াম আছে আর কি। এটা তো এনএসসি করেছে। তবে আমার মনে হয় এটা দ্রুতই হবে। আমি যতটুকু শুনেছি যে আমাদের এখন তানভীর আহমেদ টিটু হচ্ছে সাধারণ সম্পাদক আমাদের ডিএস এর, এবং ডিএফ এর প্রেসিডেন্ট।
তো ও আমাকে বলেছে যে না আমাদের হবে, আমাদের প্রোগ্রাম আছে এবং এটাই খুব দ্রুতই হবে। এবং যেহেতু এটাকে ব্যাক করছে আমাদের এমপি মহোদয় শামীম ওসমান, তো নিশ্চয়ই হবে, আমরা আশাবাদী। আশাবাদী মাঠ হবে, কিন্তু ফুটবলার বেরোয় সেভাবে আশাবাদী আর বেরিয়ে আসার পথগুলোকে আমরা বলতে পারি যে আমরা আশাবাদী যে আগামীতে নারায়ণগঞ্জ থেকে খুব ভালো ফুটবলার বেরিয়ে আসবেন। যদিও একটু বলেছেন যে নিপু বলছেন যে অন্তত একজন দুজন প্লেয়ার তো বাচ্চা অবস্থা থেকে উঠে আসছে, সেটা ভালো লক্ষণ। না, এটা তো অবশ্যই আমরা আশাবাদী, কারণ যেহেতু আমাদের অনেকগুলো কোচিং ক্যাম্প আছে। পার্সোনালি আমার একটা কোচিং ক্যাম্প আছে গোগনগর, আমার একটা কোচিং ক্যাম্প আছে, যে ক্যাম্পটা আমি চালাই। আপনি চালান, আপনি নিজে যান আমি সেখানে? নিজে চালাই। তো সেক্ষেত্রে আমার একটা ছেলে আসলাম, ওর দায়িত্বে ও আছে। তো সেখানে অনেক বাংলাদেশের টপ লেভেলে ফুটবল খেলে, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন। সেখানে অন্তত 70-80 জন খেলোয়াড় আছে। তো সেক্ষেত্রে আমি মনে করি এটা সম্ভব। প্লেয়ার বেরোই আসবে না এটা না, তবে আমরা যারা খেলার সাথে সম্পৃক্ত, বিশেষ করে আমরা যারা পুরনো খেলোয়াড় ছিলাম, সোনালী ক্লাবের সাথে সম্পৃক্ত, নিপু, আমরা, অসিত, অনেক খেলোয়াড় আমার সাথে আমরা সম্পৃক্ত, জাকির, গাউস, আর আমরা একসাথে এখন আসি। আমরা চেষ্টা করছি যে আমরা নতুন একটা প্রজন্মকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা সোনালী ক্লাবের মাধ্যম দিয়ে হোক আর ডিএফের মাধ্যমে হোক, আমরা কিছু কোচিং ক্যাম্পের সার্বিক সহযোগিতা দিয়ে যাতে নারায়ণগঞ্জ ফিরে আগের ঐতিহ্য সেটা ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা করছি। আচ্ছা, আপনারা তো সোনালী অতীতের কথা বলছেন, অনেকে সোনালী অতীতের কিছু অ্যাক্টিভিটিস হয়তো চোখেও পড়ে যে ঢাকা সোনালী অতীত খেলছে নারায়ণগঞ্জ সোনালী অতীতের সঙ্গে বা এরকম, কিন্তু আনুষ্ঠানিকভাবে বা একাডেমি ওয়াইজ কিছু চিন্তা আছে নারায়ণগঞ্জ সোনালী অতীত ক্লাবের যে হ্যাঁ আমরা একটা টুর্নামেন্ট করব? আপনারা নিজেরা বললেন যে অনেকগুলো কোচিং সেন্টার আছে, তাহলে তাদের নিয়ে টুর্নামেন্ট করছেন না কেন? এইটা আসলে আমাদের আমরা এটার জন্য তো ডিএফএ বিএফএ কাউকে লাগে না। এটা অবশ্য আমরা ওইভাবে চিন্তা করিনি আর কি। আমাদের সোনালী ক্লাব হচ্ছে শুধু সোনালী ক্লাব সেন্ট্রালি নারায়ণগঞ্জে একটা, এবং প্রত্যেকটা মহল্লাতে কিন্তু আমাদের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যারা এক্স প্লেয়ার আছে তারা কিন্তু সোনালী ক্লাব গড়েছে। বন্দর সোনালী ক্লাব, সোনাকান্তা সোনালী ক্লাব, এরকম অনেকগুলো, গোগনগর সোনালী ক্লাব, তো অনেকগুলো সোনালী ক্লাব আছে। তারা নাকি শরীর ঠিক রাখার জন্য এবং তাদের ফ্রেন্ডদের সাথে একসাথে থাকার জন্য, মজা করার জন্য আমরা সবসময় করে থাকি এটা। তো সেন্ট্রালি একটা সোনালী ক্লাব, তো আমরা এইভাবে চিন্তা করিনি। আমি আছি, সালাউদ্দিন আছে এবং যারা আছে গাঁও, এটা একটু চিন্তা করা যায়। ভেরি গুড, এটা খুব ভালো আইডিয়া। আমরা এই প্রস্তাবটা আমাদের সপ্তাহে 3 দিন ট্রেনিং হয় নারায়ণগঞ্জ সোনালী ক্লাবে। তো আমরা সেই প্রস্তাবটা আমাদের প্রত্যেকটা খেলোয়াড় ওখানে আছে, হুমায়ুন আছে, গিয়াস আছে, গাউজ আছে, স্বপন আছে, তারপর হচ্ছে জাকির আছে, সবাইকে নিয়ে আলোচনা করে আমরা অবশ্যই করবো এটা ডেফিনেটলি। মহল্লায় মহল্লায় সোনালী অতীত ক্লাব আছে, নারায়ণগঞ্জ কেন্দ্রীয়ভাবে আছে, এটা ভালো লক্ষণ। ভালো, আমরা অতীতের মুখী হতে চাই না, অতীতই থাকুক। আমরা ভবিষ্যতের দিকে যদি যাই, সেই জায়গায় যদি আপনাদের দুজনের কাছেই খুব ছোট করে জানতে চাই, আসলে নারায়ণগঞ্জের ফুটবল ঐতিহ্য, গৌরব, এটাকে ফিরে আনতে হলে 1, 2, 3টা পদক্ষেপও যদি নিতে বলা হয়, আপনি কি নেবেন? আমি মনে করি যে ফার্স্ট পদক্ষেপটা হচ্ছে যে জুনিয়র লেভেল, আমার প্রত্যাশা বা আমি মনে করি সেটা হচ্ছে যে আন্ডার-12 থেকে আমি শুরু করার চিন্তা ভাবনা আছে। যদি আন্ডার-12, আন্ডার-14, আন্ডার-16 ওদেরকে নিয়ে পাড়ায় মহল্লায় নিয়ে এবং কোচিং ক্যাম্পের মাধ্যমে যদি এটাকে পরিচর্যা করা যায়, তাহলে আমার মনে হয় যে এই 2, 4, 5 বছর, এটা তো একদিনে বললে এটা ডেভেলপ হবে না। মিনিমাম 5 বছর যদি সময় দেওয়া হয়, সময় পাই আমরা, তাহলে আমার মনে হয় যে আমরা সেই আগের যে ঐতিহ্য নারায়ণগঞ্জের সেটাকে আমরা ফিরিয়ে আনতে পারবো। নিপু? হ্যাঁ, সেটা হচ্ছে যে আমাদের ডিএফএফ, ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশন যেটা আছে, এটাকে আরও কার্যকরী হতে হবে। তারা প্রায় 1 বছর উপর হয়ে গেছে কোনো খেলাধুলাই করাচ্ছে না। তা আমি আশা করি এই প্রোগ্রামে যদি তারা জানেন, তাদেরকে আমন্ত্রণ জানাবো যে আপনারা শীঘ্রই লিগ শুরু করেন, আপনাদের যে কিশোর লিগগুলো আছে সেগুলো শুরু করেন, আপনাদের ইয়থ লিগগুলো শুরু করেন। এগুলো কিন্তু প্রত্যেকটা হতো এক সময়। তো এইগুলো যদি হয়, আর আমাদের ক্লাব যারা আছে, কর্ণধার ক্লাব যারা চালান, তাদের বললো যে আসলে খেলামুখী হওয়ার জন্য তারা বিভিন্ন কারণে খেলতে চায় না। এইটা যদি তারা স্যাক্রিফাইস করে খেলার দিকে যায়, প্রত্যেকটা বছর লিগগুলো হয়, ইয়থ লিগ হয়, জুনিয়র লিগ হয়, তাহলে ডেফিনেটলি আমি বলতে পারি যে আবার আগে পর্যায়ে যাবে। আমরাও আশা করি যে নারায়ণগঞ্জের ফুটবল আবার সেই রকমভাবেই জেগে উঠবে এবং অনেক ভালো ভালো ফুটবলারকে জাতির সামনে তুলে ধরবেন, আপনারা উপহার দেবেন, যারা বাংলাদেশ দলের জন্য, বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনবেন। কিন্তু আপনাদের দুজনের কাছে অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি সময় দেওয়ার জন্য এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, ধন্যবাদ আপনাদের যারা এতক্ষণ আমাদের সঙ্গে থাকলেন। আমরা আশা করি নারায়ণগঞ্জ একসময় যেমন বাংলাদেশ জাতীয় দলে বা দলকে অনেক
বড় বড় ফুটবলার উপহার দিয়েছে, আগামীতেও সেরকম আরও তারকা খ্যাতি সম্পন্ন ফুটবলারকে উপহার দেবে, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সঙ্গে জানিয়ে রাখছি যে আমাদের স্পোর্টস উইকেন্ড আগামীকাল পুনঃপ্রচার হবে সকাল 6:30। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকার উপায় ইউটিউবে দীপ্ত টিভি এবং ফেসবুকে diptoTV.bd। সবার জন্য রইল শুভকামনা, শুভরাত্রি।